धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। नमस्कार बंधुरा, आज बुद्ध पूर्णिमा। आशा करी आपनारा सकलेई এই দিনটিকে অনেক সুন্দরভাবে পালন করছেন। আমি বোধগয়ায় 3 বার গেছি, আর 3 বারই সেই বোধিবৃক্ষের তলায় অনেকটা সময় চুপচাপ বসে রয়েছি। কখনো আমার মায়ের হাত ধরে, কখনো আমার মেয়ের হাত ধরে, আবার কখনো আমার প্রিয় মানুষটির হাত ধরে। সেখানে আমার মতোই বহু মানুষ দিনের পর দিন, মাসের পর মাস এসে বসে আছেন। সেখানে সত্যি সংসারের পরম শান্তি বিরাজমান। ভগবান বুদ্ধ নেপালের কপিলাবস্তু শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন রাজকুমার। আমরা একদিন ভগবান বুদ্ধের গল্প শুনব। তবে এই রাজকুমার ছাড়াও আমাদের রাজা বিক্রমাদিত্যের রাজসভার আরেকটা গল্প আজকে তোমাদের শোনাই। শান্তির রাজ্য ছিল উজ্জয়িনী। সেখানে সবসময়ই শান্তি বিরাজ করত। হঠাৎ এক দুর্ঘটনা ঘটে গেল। সিংহল থেকে কতগুলো রাক্ষস এসে গন্ডগোলের সৃষ্টি করলো। সেখানে সারা রাজ্যে একেবারে হুলস্থুল কাণ্ড। রাক্ষসদের ভয়ে সমস্ত জনগণ দৌড়াদৌড়ি শুরু করে দিল, নিজের ঘর ছেড়ে পালাতে থাকলো। আর রাজার রাজ দরবারে এসে অনেক প্রজারাই কান্নাকাটি শুরু করে দিল। এরকম অবস্থায় রাজা বিক্রমাদিত্য সরজমিনে নিজের রাজ্য পরিদর্শন করতে বেরোবেন। হঠাৎ দেখছেন রাজার এক রক্ষী এসে রাজাকে একখানি কাগজ দেবার জন্য অনুমতি চাইছেন। তখন রাজা বিক্রমাদিত্য রক্ষীকে বললেন, এই কাগজ আপনাকে কে দিয়েছে? রক্ষী জানালো যে রাক্ষসদের দলের একজন প্রধান ছিলেন। তিনি কোনো রকম কোনো কথা না বাড়িয়ে এই কাগজখানি আপনাকে দিতে বলে গেছেন। আর সঙ্গে সঙ্গে তারা উজ্জয়িনী থেকে নিজেদের দেশে ফেরত গেছেন। সেই চিঠিতে নানান রকম সংকেত ছিল, এবং সমস্ত সংকেতের শেষে লেখা ছিল, ফিরিয়ে দাও, না পেলে তোমার রাজ্য ধ্বংস করে দেব। রাজা লেখার কোনো অর্থ খুঁজে পেলেন না। মহা চিন্তায় পড়লেন তিনি। এদিকে রাক্ষস দূতেরা নাকি রাজাকে মাত্র 15 দিনের সময় দিয়ে গেছে। কি তাদের চাই? কিসের জন্য এই 15 দিন সময়? তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলেন না মহারাজ বিক্রমাদিত্য। কিন্তু মনে মনে নিজের কাছে প্রতিজ্ঞা করলেন
যে এই প্রশ্নের উত্তর তিনি খুঁজে বার করবেনই এবং সমস্ত কিছু ঠিকঠাক করে দেবেন। রাজসভায় উপস্থিত সমস্ত সভাপণ্ডিতরা এবং বহু মনীষীরা ওই লেখা পড়ে দেখলেন, কিন্তু কেউই কোনো অর্থ খুঁজে বের করতে পারলেন না। তখন মহারাজ বিক্রমাদিত্য একেবারে তার দেয়ালে পিঠ ঠেকে গেল। এদিকে 15 দিনের আর বেশি সময়ও বাকি নেই। রাজ্যের সকলের মুখ কালো হয়ে গেল। প্রত্যেকে প্রমাদ গুনছে যে এই চিঠির অর্থ খুঁজে না পেলে না জানি কি কাণ্ডটিই হবে। রাজা তখন উপায় না দেখে তালবেতালকে স্মরণ করলেন। তখন তালবেতাল মহারাজকে বললেন, মহারাজ, কোনো চিন্তা করবেন না, 15 দিনের মাথায় আপনি সিংহল গিয়ে উপস্থিত হবেন। সিংহলে গিয়ে সেখানে রাক্ষসরাজ রয়েছেন। রাক্ষসরাজের সামনে আপনি ছুরি দিয়ে নিজের বুক চিরে দেবেন। আশা করি তারপরেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। মহারাজ বিক্রমাদিত্য দিন গুনছেন। অবশেষে সেই 15তম দিন এসে উপস্থিত হলো। রাজা সিংহল গিয়ে রাক্ষসরাজের সামনে দাঁড়ালেন এবং তাকে অভিবাদন জানিয়ে আর কোনো রকম কথা না বাড়িয়ে নিজের ছুরি দিয়ে বুক চিরে তার সামনে দাঁড়িয়ে রইলেন। সঙ্গে সঙ্গে সেখানে দ্রুত রক্ত ঝরতে লাগলো, আর সেই রক্তধারায় তৈরি হলো একখানা মস্ত বড় নদী। সেই নদীর উপরে একখানা নৌকা। সেই নদীর উপরে একখানা নৌকা। নৌকার মধ্যে খনা আর মিহির। মিহির ছুটে গিয়ে রাক্ষস সর্দারের পায়ে লুটিয়ে পড়ল, আর খনা মুখ লুগালো নিজের পিতার বুকের মধ্যে। রাক্ষসরাজ যেন এক মুহূর্তে নিজের 2 সন্তানকে পেয়ে স্বর্গসুখ অনুভব করলেন। তখন সঙ্গে সঙ্গে রাজা বিক্রমাদিত্যের রক্তপাত বন্ধ করে দিলেন। অথচ সেই নদী কিন্তু সেইখান দিয়েই প্রবাহিত হতে থাকলো। এরপরে রাক্ষসরাজ তার 2 সন্তানকে অনেক অনেক আদর ভালোবাসা জানালেন এবং কিছুক্ষণ পরে বললেন, ধন্য রাজা বিক্রমাদিত্য, আপনি যে আমার সন্তানদের আমার কাছে ফিরিয়ে দিয়েছেন তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমার সন্তানরা আমাকে না বলেই উজ্জয়িনীতে ফেরত চলে গিয়েছিল। ওদেরকে এতদিন দেখতে না পেয়ে আমারও মাথার কিছু ঠিক ছিল না, তাই এই চিঠি লিখতে আমি আপনাকে বাধ্য হয়েছিলাম। এই যে আজকে ওদের 2খানা মুখ দেখতে পেলাম আমি, এবার আমার মনে শান্তি হয়েছে। ওরা আমারই সন্তান, কিন্তু ওরা আপনারই প্রাপ্য। ওরা আপনার রাজ্য, রাজসভা একেবারে আলো করে রাখুক, আপনার রাজ্যের মুখ উজ্জ্বল করুক। এরপরে রাজা বিক্রমাদিত্য খনা আর মিহিরকে নিয়ে ফেরত চলে এলো উজ্জয়িনীতে। আর রাক্ষসরাজ মহা খুশিতে নিজের সিংহল রাজ্য রাজত্ব করতে থাকলো। আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি তোমাদেরও এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে
কমেন্টে দাঁড়াও কি কি নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।